সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে বাসায় থেকে তোমার যে নিয়মিত পাঠদান হচ্ছে এগুলো ফলো করার চেষ্টা করছো। তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত। এর আগেও আমার 3টা ক্লাস হয়েছে, তার মধ্যে সপ্তম শ্রেণীর 2টা ক্লাস ছিল। আজকের পাঠের আলোচ্য বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র এবং পাঠ্য বিষয় হচ্ছে শব্দ গঠন। শব্দ গঠন সম্পর্কে আমরা আগেও জেনেছি। শব্দ কিভাবে গঠিত হয়, শব্দ কি সে সম্পর্কে আমাদেরকে আগে জানতে হবে। একাধিক ধ্বনি মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে শব্দ। তাহলে শব্দ গঠিত হয় মূলত ধ্বনি মিলে। একাধিক ধ্বনি মিলে যদি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর নাম বোঝায় তবেই তাকে আমরা শব্দ বলি। তাহলে শব্দের গঠন একাধিক ধ্বনি মিলেই শব্দ গঠিত হয়। আজকের এই পাঠে আমরা জানতে পারবো শব্দ কি, যেটা আমি একটু আগে বললাম। একাধিক ধ্বনি মিলে যদি কোনো অর্থ প্রকাশ করে এবং সেটা উচ্চারণযোগ্য হয় তবে সেটা হচ্ছে শব্দ। এরপরে আমরা জানতে পারবো গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার ও কি কি। শব্দ গঠনের প্রক্রিয়া কি, কিভাবে শব্দ গঠিত হয়ে থাকে, শব্দ গঠনের প্রক্রিয়াগুলো কি কি, কোন কোন প্রক্রিয়ায় এই শব্দ গঠিত হয়ে থাকে, সেই বিষয়ে আমরা জানতে পারবো। আজকে আলোচনা করব আমরা। তো আসা যাক, শব্দ কি সেটা আমাদের শুরুতেই বলা হয়ে গেছে। একাধিক ধ্বনি মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে এবং তা যদি উচ্চারণযোগ্য হয় তবে তা হচ্ছে শব্দ। তাহলে বোঝা গেল শব্দ ধ্বনি মিলেই ধ্বনির সমষ্টি হচ্ছে শব্দ। গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার ও কি কি। গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। গঠনগত শব্দ 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। বোর্ডে দেখা যাচ্ছে গঠনগত দিক থেকে শব্দ 2 প্রকার। একটা হচ্ছে মৌলিক শব্দ আর অন্যটা হচ্ছে সাধিত শব্দ। তাহলে মৌলিক শব্দ কি আমরা সে বিষয়ে আলোচনা করব। মৌলিক শব্দ যেই শব্দটি ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, বা জোর করে ভাঙলে বা বিশ্লেষণ করলে আলাদা কোনো অর্থ পাওয়া যাবে না, কোনো অর্থপূর্ণ শব্দাংশ পাওয়া যাবে না, সেটাই হচ্ছে মৌলিক শব্দ। অর্থাৎ মৌলিক শব্দ হচ্ছে যে শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, বা ভাঙলে বা বিশ্লেষণ করলে কোনো অর্থ পাওয়া যায় না, সেগুলো হচ্ছে মৌলিক শব্দ। অর্থাৎ মৌলিক শব্দ কোনো প্রক্রিয়ায় বা কোনো পদ্ধতিতে গঠিত হয় না, কোনো প্রক্রিয়ায় বা পদ্ধতির মাধ্যমে গঠিত হয় না। জাস্ট শব্দ যে প্রক্রিয়ায় গঠিত হয় একাধিক ধ্বনি মিলে সেই প্রক্রিয়াটি শুধু এখানে প্রযোজ্য। যেমন কলম শব্দ লিখতে গিয়ে আমরা যদি কলম শব্দটি লিখি, কলম একটি মৌলিক শব্দ। কলমের সাথে কোনো কিছুই যুক্ত হয় নাই, কোনো প্রক্রিয়ায় কলম শব্দটি গঠিত হয় নাই, শুধু একাধিক ধ্বনি মিলেই শব্দটি গঠিত হয়েছে। যেমন আমি এটাকে যদি বিশ্লেষণ করে লিখি ক যোগ অ যোগ ল যোগ অ যোগ ম, এই ধ্বনিগুলো মিলেই কলম শব্দটি গঠিত হলো। এই কলমকে কোনো প্রকার ভাঙা বা বিশ্লেষণ করলে আলাদা কোনো শব্দ পাওয়া যায় না, তার শব্দের মৌলিকত্ব থাকে না। এটাই হচ্ছে মৌলিক শব্দ। এরপর আসা যাক সাধিত শব্দ। সাধিত শব্দ কি?
এটা নাম দেখেই আমরা বুঝতে পারি সাধিত শব্দ কি, যেটাকে সাধে গঠন করা হয় বা কোনো প্রক্রিয়ায় কোনো পদ্ধতিতে নতুন শব্দ তৈরি হয়, কোনো প্রক্রিয়ায় গঠিত শব্দ, সেটা হচ্ছে সাধিত শব্দ। তাহলে কোন কোন প্রক্রিয়ায় শব্দ গঠিত হতে পারে? সাধিত শব্দ বা কোনো প্রক্রিয়ায় কোনো পদ্ধতিতে গঠিত হয়ে থাকে, নতুন শব্দ তৈরি হয়, এমন শব্দকে বলা হয় সাধিত শব্দ। সাধিত শব্দ কিভাবে শব্দ গঠিত হতে পারে? প্রত্যয় যোগে সাধিত শব্দ। আমরা এখানে দেখতে পাচ্ছি কয়ে প্রত্যয় যোগে শব্দ গঠন। আমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছি মিঠা যোগ আই, মিঠাই। চল যোগ অন্ত, চলন্ত। এখানে মিঠাই শব্দটি আই প্রত্যয় যোগে গঠিত হয়েছে এবং চলন্ত শব্দটি অন্ত প্রত্যয় যোগে গঠিত হয়েছে। তাহলে প্রত্যয় যোগে শব্দ গঠিত হতে পারে, সেটা আমরা বুঝতে পারলাম। এরপরে সমাসের সাহায্যে শব্দ গঠন। সমাসের সাহায্যে শব্দ গঠিত হয়ে থাকে। সমাস একাধিক শব্দ মিলিত হয়ে একটি বড় শব্দ গঠিত হওয়ার প্রক্রিয়াই হচ্ছে মূলত কি সমাস। তাহলে সমাসের সাহায্যে কিভাবে শব্দ গঠিত হয় সেটা আমরা দেখব। এখানে দেখা যাচ্ছে মাতা ও পিতা। মাতা পিতা শব্দটি দুটি শব্দ, একটি শব্দ মাতা পিতা, এই একটি শব্দ মাতা ও পিতা দুটি শব্দ মিলে গঠিত হলো। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন একটি শব্দ, এই একটি শব্দ সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই তিনটি শব্দের সমন্বয়ে একটা শব্দ গঠিত। এর আগে আমরা জানতাম শব্দ গঠন উপসর্গ যোগে শব্দ গঠিত হয়ে থাকে, আবার সন্ধি যোগেও শব্দ গঠিত হয়ে থাকে। তবে উপসর্গ হচ্ছে সন্ধি গঠনের উপায় মাত্র। উপসর্গ হচ্ছে সন্ধি শব্দ গঠনের উপায় মাত্র, কারণ উপসর্গযুক্ত সকল শব্দই সমাস সাধিত শব্দ, কেননা এর আগে সমাস যোগের শব্দ গঠিত হয়ে তারপর উপসর্গযুক্ত হয়। তাহলে আমরা উপসর্গ যোগে শব্দ গঠিত হয়, তবে সেটা হচ্ছে সমাস শব্দ গঠনের উপায়। তাহলে উপসর্গ কি, আমরা সেই সম্পর্কে একটু জানবো। উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। উপসর্গের নিজস্ব কোনো অর্থ থাকে না, তবে উপসর্গ অন্য শব্দ বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন, শব্দের পরিবর্ধন, সংকোচন, প্রসারণ, এই কাজগুলো করে থাকে। তাহলে উপসর্গ কি? উপসর্গ হচ্ছে উপসর্গের সাহায্যে শব্দ গঠিত হয়। উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দাংশ। এটার নিজস্ব কোনো অর্থ নেই, অন্য ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে থাকে। এবং সেটা কিরকম? নতুন শব্দ গঠন, অর্থের সংকোচন, অর্থের প্রসারণ, অর্থের পরিবর্ধন ইত্যাদি কাজগুলো করে থাকে উপসর্গ। তাহলে আমরা দেখব উপসর্গের সাহায্যে কিভাবে শব্দ গঠিত হয়ে থাকে। যেমন হার একটি শব্দ, মূল শব্দ হার। এর সাথে যদি আমরা উপসর্গটি যোগ করি
তাহলে শব্দটি হয় উপহার। উপহার, তাহলে হার একটি শব্দ ছিল বা শব্দমূল ছিল। এর পূর্বে ধাতু বলতে পারো বা ক্রিয়ার মূল, এর পূর্বে উপ যোগ হয়ে উপহার শব্দটি, তাহলে অর্থ নতুন একটা অর্থ তৈরি হলো। এরপরে হার শব্দের সাথে যদি আমরা প্র উপসর্গ যোগ করি, সেই ক্ষেত্রে নতুন একটা শব্দ পাওয়া যায় প্রহার। হার ছিল পরাজয়, হেরে যাওয়া, হার হেরে যাওয়া বা পরাজয় বরণ করা। উপশব্দটি যুক্ত হয়ে হলো উপহার, কাউকে কোনো কিছু দেওয়া, পুরস্কৃত করা, এরকম নতুন একটা অর্থ আমরা পেলাম। এরপরে হার শব্দটি ছিল পরাজয় বা হেরে যাওয়া, এর সাথে প্র উপসর্গ যুক্ত হয়ে প্রহার, কাউকে শাস্তি দেওয়া, শারীরিক ভাবে আঘাত করা, এরকম কিছু বোঝায় প্রহার শব্দটা দ্বারা। সুতরাং আমরা দেখতে পেলাম উপসর্গযোগে শব্দ গঠিত হতে পারে, নতুন শব্দ গঠিত হয়, অর্থের সংকোচন হয়, অর্থের প্রসারণ হতে পারে। এরপরে আমরা নাম একটি শব্দ, নাম, এই নামের সাথে আমরা যদি সুযোগ করি তাহলে সুনাম শব্দটি পাই। সুনাম শব্দটি পাই, তাহলে এখানে সুটা ছিল উপসর্গ, নামের পূর্বে যুক্ত হয়ে সুনাম শব্দকে সম্প্রসারিত করলো, এভাবে তাহলে শব্দের সম্প্রসারণ, নতুন শব্দ সৃষ্টি, শব্দের সংকোচন ইত্যাদি উপসর্গের সাহায্যে আমরা নতুন শব্দ বা শব্দ গঠন করে থাকি। এটা উপসর্গের সাহায্যে শব্দ গঠন। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, তবে উপসর্গ অন্য শব্দের বা ধাতুর পূর্বে যুক্ত হয়ে শব্দকে প্রভাবিত করে, নতুন নতুন শব্দ সৃষ্টি করে। আমরা দেখব অর্থের পরিবর্তন, অর্থকে সম্প্রসারণ এবং অর্থকে সংকোচন কিভাবে করে সেই বিষয়ে আমরা এখানে আমরা দেখলাম অর্থ সম্প্রসারণ বিষয়টি আমরা এখানে দেখলাম। সুনাম, নামের সাথে সুযুক্ত হয়ে সম্প্রসারণ করা হলো। আর পরিবর্তন হলো হারের সাথে উপসর্গটি যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করা হলো। হারের সাথে একটা উপসর্গ উপসর্গ যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করা হলো। অর্থের সংকোচন, ভাব একটা শব্দ, ভাব, ভাবের সাথে অপ্রত্যয়টি যুক্ত হয়ে অভাব শব্দ, তাহলে এখানে অভাব অর্থের সংকোচন করা হলো। এরপর আসা যাক উপসর্গের শ্রেণী বিভাগ। উপসর্গের শ্রেণী বিভাগ, উপসর্গ কত প্রকার ও কি কি? উপসর্গ 3 প্রকার: বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ। বাংলা উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ।
এবং বিদেশি উপসর্গ। তাহলে উপসর্গের আমরা এই তিনটা প্রকার পাই, একটা হচ্ছে বাংলা উপসর্গ, আরেকটা হচ্ছে তৎসম উপসর্গ এবং বা সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। তাহলে বাংলা উপসর্গ 21টি বাংলা উপসর্গ রয়েছে। 21টি বাংলা উপসর্গ রয়েছে। উপসর্গগুলো হচ্ছে অ, আ, অঘ, অঘা, অজ, অনা, আ, আন, আন, আব, ইতি, উনি, কত, কু, নি, পাতি, বি, ঘর, রাম, শশা, সুহা। এই উপসর্গগুলোকে বলা হয় মূলত বাংলা উপসর্গ এবং বাংলা উপসর্গের সংখ্যা হচ্ছে 21টি। বাংলা উপসর্গের সংখ্যা হচ্ছে 21টি। বাংলা উপসর্গ 21টি। এগুলো হচ্ছে প্র, পরা, অ, অঘা, অজ, অনা, আ, আন, আন, আব, ইতি, উনি, কত, কু, নি, পাতি, বি, ঘটাম, শশা, সোহা। এগুলি হচ্ছে মূলত বাংলা উপসর্গ। এরপর আসো, তাহলে বাংলা শব্দ বা ধাতুর মূলের পূর্বে যে সকল উপসর্গযুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেটা হচ্ছে মূলত বাংলা উপসর্গ। এরপরে তৎসম উপসর্গ। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আমরা ব্যবহার করি যেটা সংস্কৃত থেকে বাংলা ভাষায় প্রবেশ করার পর অবিকৃত অবস্থায়, অর্থাৎ সংস্কৃতে যেমন ছিল ঠিক একইভাবে আমরা শব্দগুলো ব্যবহার করে থাকি, কোনো পরিবর্তন ছাড়াই ব্যবহার করে থাকি। এই শব্দগুলো বলা হয় তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ। ঠিক তৎসম শব্দ বা শব্দমূলের সঙ্গে যেই উপসর্গগুলো যুক্ত হয়ে নতুন শব্দের গঠন, শব্দের সংকোচন, শব্দের প্রসারণ হয়ে থাকে, তখন আমরা সেটাকে তৎসম উপসর্গ বলি। তৎসম উপসর্গ হচ্ছে 20টি। তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। প্র, পরা, অপসম, নি, দুর্বি, অধি, সু, উৎপরি, প্রতি, অপি, অভি ইত্যাদি এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। এগুলো হচ্ছে তৎসম উপসর্গ। তাহলে তৎসম শব্দের মূল বা ধাতুর সাথে উপসর্গ যুক্ত হয়ে যেই নতুন শব্দ গঠিত হয় সেটা হচ্ছে মূলত তৎসম উপসর্গ। তৎসম উপসর্গ যেমন আমরা তৎসম প্রকাশ, এটা প্র উপসর্গটি যুক্ত হয়ে তৎসম উপসর্গ যোগে গঠিত শব্দ। এরপরে পরামর্শ, পরামর্শ তাহলে পরা শব্দ যেটা বলছিলাম প্র, পরা, প্র, পরা, অনু, অপ, নির, দু ইত্যাদি উপসর্গ যোগে সংস্কৃত বা তৎসম উপসর্গ যোগে শব্দ গঠিত হয়, তৎসম উপসর্গ বলা হয়। এরপরে আমাদের বাংলা ভাষায় অনেক বিদেশি শব্দ রয়েছে। এই বিদেশি শব্দ ও উপসর্গ যোগে গঠিত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করেছিলাম শব্দ গঠন কি। এ পর্যন্ত যতটুকু আলোচনা করা হলো, আশা করি তোমরা শব্দ গঠনের প্রক্রিয়া, শব্দ কি এবং গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার ও কি কি এই বিষয়টি সম্পর্কে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছি। তো আমি তোমাদেরকে একটা কাজ দিব, বাংলা উপসর্গগুলো মুখস্থ করে ভালোভাবে শিখবো, কারণ
যদি উপসর্গ যদি না জানা থাকে বাংলা উপসর্গ কি, তাহলে উপসর্গ চিহ্নিত করতে পারবো না। এক হচ্ছে বাংলা উপসর্গ, এগুলো শিখবো। বাংলা উপসর্গ 21টি, বাংলা উপসর্গ এই 21টি, এগুলো আমরা শিখবো। এবং তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ, তৎসম উপসর্গ 20টি, এই 20টি উপসর্গ আমরা মুখস্থ করে ফেলব। তাহলে কোনটি বাংলা উপসর্গ, কোনটি তৎসম উপসর্গ, সেই সম্পর্কে আমরা বুঝতে পারবো, ধারণা করতে পারবো। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাই।